দর্শক বিরতির পরে আমন্ত্রণ সকালের বাংলাদেশে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন টেলিভিশনের পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে জানাতে চাই আরও একবার সকালের শুভেচ্ছা। আছি আমি মিমি, মিজুলা জুবাইর আছে, আমাদের সাথে চমৎকার তিনজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। তবে তার আগে যে বিষয়টি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করাটা অনেক বেশি প্রয়োজন। আমার চেয়ে ভালো আপনারা জানেন আসলে নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন নিয়ে নতুন করে কিছু বলবার নেই। নারীর সক্ষমতা বৃদ্ধির জন্য নানান সময় আমরা নানান রকম বাস্তবতা আমাদের সামনে দেখেছি। কতখানি জীবনে প্রভাব রাখে, কতখানি বা তা নারীর জীবনকে বদলাতে পেরেছে। নারীর অধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো থাকে, শৈশব থেকেই তো সেই প্রতিবন্ধকতাগুলো শুরু হয়। কজনই বা উপলব্ধি করতে পারি শুধুমাত্র পরিণত বয়সে যে তিনি অধিকার প্রাপ্ত হবেন, অধিকার তার নিশ্চিত হবে, তিনি সমাজ এবং রাষ্ট্রজাতির জন্য হঠাৎ করে বদলে যাওয়া এবং দক্ষ একজন মানুষ হয়ে উঠবেন, এটা ভাবা ভুল। তার শৈশব থেকেই এই পরিবর্তনটুকু একটু করে আনতে হয়, তার শৈশব থেকেই একটু করে সংযোজন দিতে হয়। যারা বোঝেন তারা চমৎকারভাবে বিষয়টি নিয়ে কাজ করে চলেছেন। এমন তিনজন আছেন যারা এর সাথে সম্পৃক্ত, দুজনের জীবনে সরাসরি প্রভাব পড়ছে, এবং একজন আছেন যিনি যেই প্রকল্পের আওতায় এই শৈশব থেকে বাচ্চাদের জীবনে পরিবর্তন আসছে, সেই প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশুদের সাথে আগে পরিচয় করে, ডান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন নিশাত তামান্না জুই, যিনি শিক্ষার্থী, নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা, এবং তার পাশেই আছেন অন্বেষা সাহা, শিক্ষার্থী, পেরিখালী মডেল হাই স্কুল বাগেরহাট। তার পাশেই রয়েছেন, যার কথা বলছিলাম, প্রকল্প ব্যবস্থাপক শাকিরা আফরোজ দীপা, স্টেম প্রকল্প। আপনাদেরকে স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো, সুপার। আপনাদেরকে পেয়ে আমরা খুব ভালো আছি। আমাদের যখন সকালবেলায় এমন অতিথি আসে ফুলের মতন, একদম 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 আমরা খুব ভালো থাকি। নিষেধ বলবো না জুই বলবো? জুই বলি। আমরা জুই বলে গল্পটা শুরু করি। জুই, যে আমি এতগুলো কথা বলছিলাম, কঠিন কঠিন কথা না? হ্যাঁ, কঠিন কঠিন কথা এই জন্য মনে হতে পারে অনেকের কাছে কঠিন, কিন্তু তুমি যেই বাস্তবতা দিয়ে বড় হচ্ছে এটা তোমার জন্য বাস্তব। কারণ তুমি দেখেছো উপকূলবর্তী শিশুদের জীবনে কি প্রভাব পড়ে, তুমি দেখেছো যেহেতু খুলনার মেয়ে, তুমি উপকূলবর্তী মানুষের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি পড়ে। সেই জায়গায় তোমার মতো যারা শিক্ষার্থী আছে, তোমার মতো যারা শৈশবটা পার করছে, তাদের জন্য এই যে স্টেম প্রকল্প বা এরকম যে প্রকল্পগুলো কতখানি জরুরি মনে হয় তোমার? অনেকটাই বেশি জরুরি। আমরা জানি যে আমাদের বাংলাদেশকে আমরা আরও উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে চাই, এবং এর জন্য চাই বর্তমানে যে ডিজিটাল ব্যবস্থা, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের চাই আইসিটি স্কিলস। কিন্তু এর আগে আমাদের আগের প্রজন্মের যে সকল আপুরা এবং ভাইয়ারা আমরা শুনেছি এবং জেনেছি যেটা, যে এই সকল আইসিটি বিষয়ক যেমন রোবোটিক্স, প্রোগ্রামিং, এই বিষয়গুলো তারা অনেক পরবর্তীতে জানতে পেরেছেন। অনেকে তো অনার্স লেভেলের পরে এই সকল বিষয়ের সাথে পরিচিত হয়েছে। কিন্তু মালালা ফান্ডের এই প্রকল্পের আওতায় এসে আমরা হাই স্কুল লেভেল থেকে এই সকল বিষয় সম্পর্কে জানতে পারছি, যার মাধ্যমে আমাদের আইসিটি স্কিলসটা আরও অনেক বেশি দক্ষ হয়ে উঠছে, যাতে করে পরবর্তীতে আমরা বাংলাদেশের উন্নতিতে বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি। সুন্দর করে গুছিয়ে তো আমিও বলতে পারতাম। এখন তো আমাদের কথা বলতে ভয় করবে, আমরা তো এত গুছিয়ে কথা বলতে পারবো না। আমি কিছুটা বেসামাল হয়ে গেলাম। অন্বেষার কাছে যেতে চাই। অন্বেষা, শুনছিলাম আমরা জুইয়ের কাছ থেকে, জুই চমৎকার করে গুছিয়ে বলছিলেন বাগেরহাটে শৈশব কাটছে আপনার, বা বড় হচ্ছেন আপনি। আপনার বিদ্যালয়ের চিত্রটা একটু জানতে চাই। এই যে ব্যতিক্রমী একটা উদ্যোগের সাথে আপনি আছেন, আপনার অন্যান্য বন্ধুরা নিশ্চয়ই এই প্রকল্পের সাথে নেই, তারা আপনার মাঝে পার্থক্যটা কি দেখেন? আপনি কোন কোন জায়গায় আপনি এগিয়ে, মানে তুমি এগিয়ে? আমার যে বন্ধুরা এই প্রকল্পের আওতায় নেই, তারা তো এই প্রোগ্রামিং, রোবোটিক্স এইসব সম্পর্কে কিছু জানেই না। আমি অনেক কিছুই জানি, ভাইয়া আপুরা সহায়তায় আমি অনেক কিছুই শিখতে পেরেছি, কিন্তু যে বন্ধুরা এইসবের আওতায় নেই তারা তো কিছুই জানে না। আমার কাছে শোনে, আমি বলি, কিন্তু তারা অবাক হয়ে যায় যে এত কিছু তুই কিভাবে পারলি। বলে না যে না খামোখা গল্প করছে, এরকম বিষয়টা না, রোবোটিক্স নিয়ে বলতে এরকম বলার কথা। আচ্ছা, অনেক সময় বিশ্বাসও করে না। আপার কাছে আসতে চাচ্ছি, যে এই আমাদের যে প্রকল্পের সুবিধা নেওয়া যে শিক্ষার্থী, এদের কাছ থেকে যেমনটা শুনছিলাম, এই মানে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা, বা সেই একদম প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের কাছে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির যে তাৎপর্য সেটা বুঝতে শেখানো ওদেরকে এবং এটা পৌঁছে দেওয়া, এটা কেন গুরুত্বপূর্ণ এই সময়? আসলে আপনার কাছ থেকে একটু এই বয়সটাই কেন গুরুত্বপূর্ণ? এই বয়সটাই কেন? এই বয়সটাকে আমরা বলছি যে এখন চলছে আমাদের জেনজি যুগ, তাই না? সামনে আসছে জেন আলফা।
সো সামনের দিনগুলো হবে বিগ ডেটা, মেশিন লার্নিং কিংবা অটোমেশনের যুগ। সো আলটিমেটলি আমাদের অনেক বেশি প্রবলেম সলভ হওয়ার প্রয়োজন পড়বে। তো আমরা যখন 2015 সালে আমরা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক থেকে একটা জরিপ চালিয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ইউনিভার্সিটি লেভেলে মেয়েরা অনেক বেশি এনরোল করছে আইসিটি এডুকেশনে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে। ওই যে যেটা আমি বলছিলাম পরিণত বয়সে এসে তাদের একটা তোড়জোড় বেড়ে যায়, যেটা আমরা জুয়ের কাছেও শুনেছি যে ওর এক্সপেরিয়েন্স হচ্ছে, সিনিয়ররা হয়তো অনেকেই এটা ইউনিভার্সিটি লেভেলে এসে জানছে। তো আমরা যখন তাদেরকে নিয়ে কাজ শুরু করলাম, তখন আমরা ফিল করলাম যে ওরা আসলে এই জিনিসগুলো অনেক পরে শুরু করে, এই জন্য ওদের সাথে একটু কোপ আপ করতে ওদের একটু প্রবলেম হয় বা একটু টাইম লেগে যায়। তো আমরা ফিল করলাম যে এটা আসলে স্কুল লেভেল থেকে প্রসেসটা শুরু হওয়ার প্রয়োজন, যেটা তারা পরবর্তীতে কর্মক্ষেত্রে নিয়ে যেতে পারে। তখন আসলে যে ইউনিভার্সিটি লেভেলে যে টাইমটুকু পায় সেটা আসলে অনেক কম হয়ে যায়, যেটা কর্মক্ষেত্রে ওরা নিয়ে প্রবেশ করতে পারে। সেই চিন্তা থেকে আসলে এই কার্যক্রমগুলো আমরা শুরু করেছি। সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা এই কাজগুলো করছি। ইনফ্যাক্ট আপনারা যদি 2022 সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা জরিপ দেখেন, ওরা তথ্য বলছে যে শিক্ষা কারিকুলাম অনুযায়ী বাচ্চাদের যে দক্ষতাগুলো থাকা প্রয়োজন সেগুলো আসলে ওরা এখনো পাচ্ছে না। তো আমাদের মনে হচ্ছে এখানে একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। এবং আমরা যদি আসলে একটা জায়গায় অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়ায় যে বয়সটাকে আপনারা বেছে নিয়েছেন, নিশ্চয়ই বয়স প্রশংসার দাবি রাখে, কারণ এদেরকে ম্যানেজ করা, এদের বাবা মারা এই মুহূর্তে যে মানসিকতার মধ্যে দিয়ে যান, পড়ালেখার প্রতি চাপ থাকে, কারণ ওই যে রেজাল্টের প্রাপ্তির একটা প্রত্যাশা থাকে, নানান রকম চাপের মধ্যে দিয়ে তারা যান। এই একটা জায়গায় যখন তাদের বাড়তি করে আগ্রহী করে তোলা হচ্ছে মেশিন লার্নিং কিংবা কম্পিউটেশনের জন্য কিংবা রোবোটিক্সের, এআই এর মতো বিষয়গুলো নিয়ে, অভিভাবকরা কেমন রিঅ্যাকশন দেন? অভিভাবকদের কাছ থেকে কেমন আসলে আমরা কাজ করছি একেবারেই রিমোট এলাকা, যেগুলো বলছি আমরা একদম প্রত্যন্ত স্কুল, সেখানে যাদের বাড়িঘর নেই, মেইন একটা চ্যালেঞ্জ হচ্ছে ওরা অল টাইম আপনার ন্যাচারের সাথে ফাইট করছে। সো ওদের সার্ভাইভ করাটা একটা বড় চ্যালেঞ্জ। সেখানে আসলে আমরা তথ্য প্রযুক্তি নিয়ে চিন্তা করছি, এটা প্যারেন্টসদের কাছে আসলে অনেক বেশি আনএক্সপেক্টেড। ইনফ্যাক্ট ওনারা আসলে ওখানে আমরা যে চ্যালেঞ্জটা প্রথম পেয়েছি সেটা হচ্ছে যে এখানে আর্লি ম্যারেজের একটা বড় ধরনের টেন্ডেন্সি আছে। এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনার ইকোনমিক অনেক ডাউন থাকে, অনেক সময় দেখা যায় যে এই প্রত্যেকটা ন্যাচারাল ডিজাস্টারে এসে তাদেরকে অনেক বেশি কোপ আপ করতে গেলে অনেক বেশি সাপোর্টের প্রয়োজন, তখন তারা আসলে পড়াশোনা নিয়ে আসলে এত বেশি কনসার্ন থাকে না। আর ইনফ্যাক্ট রিমোট এলাকায় তো বাবা মারাও আসলে অনেক বেশি জ্ঞান, মানে সেই তাদের শৈশব এরকম মধ্যে দিয়ে গেছে, বেঁচে থাকবার তাগিদটাই তাদের মধ্যে চরম ছিল। এবং জলবায়ু উদ্বাস্তু বলতে আমরা যে বিষয়টি বুঝি, তাদের জীবনটাই প্রকৃতিগতভাবে যাযাবরের মতো জীবন। হঠাৎ করে জীবনটা একদম উলটপালট হয়ে যায়, আবার নতুন করে তারা গুছিয়ে উঠতে উঠতে আবার নতুন করে একটা সংখ্যা তৈরি হয়। সেক্ষেত্রে বাল্যবিবাহ সেখানে একটি চিরায়ত পরিচিত বিষয়, তাদের সাথেও হয়তো তাই হয়েছে। সে অভিভাবকরা চাইবেন সন্তান আছে, একটা ছোটবেলায় বিয়ে দিয়ে দিলাম, নিশ্চয়তা পাওয়া গেল, তার বাসস্থানের নিশ্চয়তা, আশ্রয়ের নিশ্চয়তা। এই একটা জায়গায় তাদের কনভিন্স কিভাবে করা হয়? তাদের কনভিন্সের জায়গাটা আসলে খুবই টাফ, মানে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যে তারা যান, তাদেরকে সেখান থেকে একদম রিভার্স একটা পজিশনে নিয়ে আসাটা খুব বড় একটা চ্যালেঞ্জ। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা আমাদের প্রকল্পের আন্ডারে আছে ওদেরকে নিয়ে আমরা কাজ করতে থাকি। ওরা স্কুল কার্যক্রমের পাশাপাশি আমাদের এই কার্যক্রমগুলোতে অংশ নেয়। খুব সম্প্রতি অন্বেষা ও ম্যাথ অলিম্পিয়াডের রিজিনালে অংশগ্রহণ করেছে। সো এগুলো যখন ছোট ছোট করে অপরচুনিটি ওরা পাচ্ছে, তখন আসলে প্যারেন্টসরা সামনে দেখছে যে বাচ্চাটা ভালো করছে, পড়াশোনা করছে, সামনে মানে স্কুলের টিচারও অ্যাপ্রিসিয়েট করছে বা বাইরে এসে অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছে, তখন আসলে তাদের ভিতরে একটু এই কাজটা চলে আসে। এবং আমরা যেটা করি, তাদেরকে নিয়ে কিছু ডিসকাশনের অ্যারেঞ্জমেন্ট করি, যেটাতে তারা আসলে তাদের চ্যালেঞ্জগুলো বলে এবং এটা আসলে কিভাবে ওভারকাম করা যায় এগুলো নিয়ে তারা নিজেরাই ডিসকাশন করতে থাকে। একটু জুইয়ের কাছে আবার আসতে চাই। জুই, এই যে আপার কাছ থেকে শুনছিলাম, শাকির আপা খুব গুছিয়ে বলছিলেন তাদের উদ্দেশ্য, বিধেয় সব তিনি বললেন। তুমি বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার প্যারেন্টস হয়তো তোমাকে অনুপ্রেরণা দিচ্ছে, তাই তোমার জন্য এটা সহজ হয়েছে। কিন্তু তুমি যাদের কাছে যাও, খুব স্বাভাবিকভাবে জলবায়ু উদ্বাস্তু যারা, তাদের জন্য তো এই বিষয়গুলো খুব কঠিন। প্রাইমারি রিঅ্যাকশন কি থাকে তাদের, প্রাথমিক পর্যায়ে তাদের অভিব্যক্তি কি থাকে, কিংবা তাদের অভিভাবকের সাথে যখন কথা বলো কি থাকে? যখন তারা এই বিষয়ে অবগত না, যখন প্রথমত এই সকল বিষয়ে আমরা যখন তাদেরকে বলি, তারা তো প্রথমে বিষয়টা বুঝতে পারে না, হয়তো বলে কি বলছে, তারা ঠিকমতো বুঝে উঠতে পারে না। কিন্তু তারপর যখন আমি বুঝিয়ে বলি বা বিষয়টাকে খুলে বলি, যেমন এই বিষয় জিনিসটা আসলে কি, আমরা এখানে মালালা ফান্ড আমাদের এই প্রকল্পটা আমাদের কি কি শেখাচ্ছে আর এগুলো করে আমরা কি করতে পারি, আসলে তারা মোট 4টা বিষয়ের উপরে আমাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। একটা হচ্ছে রোবোটিক্স,
প্রোগ্রামিং, বিজ্ঞান এবং গণিত। এই 4টা বিষয়ের উপর যে আমাদের প্রশিক্ষণটা দিচ্ছে, এর মাধ্যমে আমরা কি করতে পারি, 4 রকমের হয়। যেমন প্রোগ্রামিং কি জিনিস, বর্তমানে ডিজিটাল যুগে প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা সফটওয়্যার, মোবাইলের প্রতিটা অ্যাপসের ভিতরে প্রত্যেকটা বিষয়ের জন্য প্রয়োজন কোডিং, আর এই কোডিংয়ে করতে হয় প্রোগ্রামিংয়ের ভাষা দিয়ে। আর আমরা এই প্রোগ্রামিংয়ের ভাষারই বেসিক ধারণাগুলো আমাদেরকে শেখানো হচ্ছে, যার মাধ্যমে আমরা পরবর্তীতে এটি আরও বেশি উন্নত করতে পারি এবং অনেক ধরনের হতে পারে। আমরা কোনো গেম তৈরি করে ফেলতে পারলাম, কোনো অ্যাপস তৈরি করে ফেলতে পারলাম। এই বড় বড় যেই জিনিসগুলো, আমরা তো আগে ভাবতাম কি অ্যাপস কারা তৈরি করে, অনেক সময় আমরা জানতাম যে অ্যাপস তৈরি করছে, এই অ্যাপসটা সে তৈরি করেছে, নানান রকম প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয় নিয়ে জানতাম। এটা অনেক কঠিন, আমার দ্বারা তো এটা কখনোই সম্ভব অনেক না। সহজ নাকি? অনেক সহজ না হলেও আগে যতটা ভয় পেতাম এখন ততটা ভয় পাই না, কারণ আমরা এখন জানি যে দর্শকদের বলতে চাই, জুই যে বয়সে যে কথাটুকু আপনাকে বললো, আপনি একটু আপনার অবস্থান থেকে চিন্তা করুন তো, একটু ভাবুন। এই হচ্ছে আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস শৈশব থেকে আমাদের শিশুদের মধ্যে জন্মানো উচিত। তাদের অন্ধকার দেখিয়ে ভয় দেখাবেন না, তাদের পানি দেখিয়ে ভয় দেখাবেন না, তাদের কোনো কিছুতে ভয় দেখাবেন না, তাদের অনুপ্রেরণা দিবেন, তাদের যৌক্তিক কারণগুলোকে প্রশংসা করবেন, তাদের যৌক্তিক অর্জনগুলোকে মূল্যায়ন করবার চেষ্টা করবেন। জুইয়ের মতো আত্মবিশ্বাসী হবে, এবং এই আত্মবিশ্বাসী প্রজন্ম আমাদের এই মুহূর্তে অনেক দরকার। অন দ্যাট নোট ছোট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি। বিরতির পর আরেকবার স্বাগত। সকালের বাংলাদেশ দেখছেন, জুলহাস জুবায়ের আছি, সাথে সম্ভাবনার গল্প শুনছিলাম, আগামীর বাংলাদেশের তৈরি হওয়ার প্রক্রিয়া দেখছিলাম আমরা। হ্যাঁ, বিরতিতে যাওয়ার আগে আপার কাছে একটু জানতে চাচ্ছি, আপনাদের এই প্রকল্পের আওতায় 6টা স্কুল, এই 6টা স্কুলই কেন নির্বাচন করলেন, এবং সেই সাথে যে দক্ষতা উন্নয়নের যে বিষয়গুলো তাদের কাছ থেকে শুনছিলাম, 4টি বিষয়ে মূলত হচ্ছে ফোকাস করা হয়, তো এই বিষয়গুলোকে কিভাবে নির্বাচন করেছেন এবং এগুলোকে কিভাবে আসলে পরিচালনা করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে আগ্রহটা কিভাবে তৈরি করছেন? আচ্ছা, আমি যদি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের খুলনার রূপসা উপজেলায় একটা গ্রাম আছে ডোমরা, তো সেখানে একটা স্কুল আছে, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস হাই স্কুল। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন। স্কুলটা এতটাই রিমোট, ইনফ্যাক্ট ওই এলাকার শিক্ষার্থীরা এত বেশি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসছে, সেখানে আসলে পড়াশোনাটা একটা বিলাসিতার মতো বিষয়। তো সেখানে আপনার বাচ্চারা যে স্কুলে আসছে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা যেটা দেখছি যে আমাদের শিক্ষার্থীরা, ওইখানকার শিক্ষার্থীরা আসলে স্কুলের বেতনটা পে করে তারা যে স্কুলে আসবে, এই জিনিসটাই অনেক বেশি তাদের জন্য কষ্টের আর কি। তো সেই স্কুলটাতে আমরা দেখেছি যে স্কুলটাতে শুধুমাত্র মিড ডে মিল চালু করে শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়ে আসা হতো, মানে শিক্ষার্থীরা শুধুমাত্র দুপুরের খাবারটা পাবে এই কারণে অনেক শিক্ষার্থী হয়তো স্কুলটাতে আসতো, এবং ওদের খাবারটাও হতো স্কুল থেকেই ওরা অ্যারেঞ্জ করে দিত। ওদের যে আশেপাশের ক্ষেত খামার আছে সেগুলোতে তারা চাষ করতো, ওদের পুকুর থেকে মাছ হতো, সো সপ্তাহে ওরা একদিন মাছ পেত, বাকি 2 দিন ডাল ভাত এবং বাকি 2 দিন সবজি ভাত। তো এটার কারণে দেখা যেত ওই এলাকার প্যারেন্টসরা তাদের বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছে, অ্যাটলিস্ট বাসায় রাখলে তো তাদের জন্য চ্যালেঞ্জ সেটাই। সেক্ষেত্রে তখন হলো কি স্কুলে আসা শুরু করলো, কিন্তু দেখা গেল যে আসলে একটা নির্দিষ্ট সময় পরেই বাচ্চাগুলো ঝরে যাচ্ছে। তো এই স্কুলগুলো এতটাই রিমোট যে মানে ওদের স্কুল পর্যন্ত যেতেও অনেকটা কষ্ট করতে হয়। যেমন বাগেরহাটের রামপালে আমরা 2টো স্কুল কাজ করছি, বড়কাটালি হাই স্কুল এবং পেরিখালি মডেল হাই স্কুল। এই স্কুল দুটোতে আমাদের নদী পার হয়ে যেতে হয়। আমরা যখন ঢাকা থেকে প্রোগ্রাম করতে যাই, তো আমাদের 2টো নদী পার হয়ে ওদের স্কুলে যেতে হয়। তো ওইখানকার বাচ্চারা প্রতিবার যখন স্কুলে আসে, ওদের এরকম অনেকগুলো বাহন ভাগ করে করে স্কুলে আসতে হয় প্রতিদিন। তো এই জিনিসটা আসলে আমরা আসলে অনেক বেশি অভিভূত যে ওরা এইভাবে স্কুলগুলোকে কন্টিনিউ করছে। তো স্কুলগুলোকে আমরা যখন খুঁজতে গেছি, আমাদেরকে সাহায্য করেছেন অবশ্যই ইউনো যারা কাজ করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা অফিসার যারা আছেন, তারা আমাদের সহযোগিতা করেছেন। কিন্তু সেখানে অনেকগুলো স্কুলের লিস্ট ছিল, সেখানে আমরা এই স্কুলগুলোকে বাছাই করবার কারণ হচ্ছে যে ওরা এতটাই রিমোট। শুধুমাত্র তালা সাতক্ষীরা যেটা কাজ করছি, তালা উপজেলায়, সেখানকার শিক্ষার্থীরা মোটামুটি একটু সুযোগগুলো পায়, কিন্তু ওখানকার আবার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ওদের যে মাইন্ডসেটটা, ওদের একটা বড় মাইন্ডসেট হচ্ছে ওরা কেউ ওদের এলাকার বাইরে চলে আসবে না। তো এটাও একটা বড় সমস্যা। ওরা ওখানে পড়াশোনা করছে, কিন্তু এই পড়াশোনাটা নিয়ে ওরা যে বাইরে চলে আসবে, একটা ভালো অপরচুনিটি এক্সপ্লোর করবে, সেটা আসলে ওই মাইন্ডসেটটা প্যারেন্টসদের মধ্যে নেই, কিংবা ওখানকার যারা আছেন স্টেক হোল্ডার তাদের মধ্যে নেই। তো এই কারণে আসলে স্কুলগুলোকে আমাদের পছন্দ করা। আমাদের মনে হয়েছে এখানকার বাচ্চাদের জন্য আসলে আমরা যদি কিছু করে যেতে পারি, অ্যাটলিস্ট ওরা ওখান থেকে 1জন বা 2জন হলেও একটা সময় এসে ক্যারিয়ারে হয়তো আইসিটি ক্যারিয়ারটা পারসিউ করতে পারবে।
আর পরের প্রশ্ন ছিল যে নিশ্চয়ই একজনকে যদি অনুপ্রেরণা হিসেবে সমাজে দাঁড় করানো যায়, তাকে দেখে আরো হাজার জন অনুপ্রাণিত হবে এবং তারা হয়তো তাদের জীবনে যে পরিবর্তনটা এই মুহূর্তে আনা প্রয়োজন, যা উপলব্ধি করতে পারছে না কিংবা সেই সাহসটুকু সঞ্চয় করতে পারছে না, তারা হয়তো পরিবর্তনটা আনতে পারবে। অন্বেষার কাছে একটু যেতে চাই। অন্বেষা অনেকগুলো কঠিন কঠিন কথা বলছে, আমি জানি জুই যেভাবে করে উত্তর দিল তোমার কাছে এটা একদম কঠিন না, খুব সহজ, তুমি এর মধ্যে দিয়ে প্রতিদিন যাচ্ছ। এই যে যখন নতুন নতুন জিনিসগুলো শেখো কিংবা তোমারও বন্ধুদের সাথে তোমার সমবয়সীদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবার তোমার একটা সুযোগ তৈরি হয়, তাদের রিয়াকশনটা কি থাকে? মানে তারা কি সাদরে বিষয়টাকে গ্রহণ করে, নাকি তাদের তো এমনিতেই পড়ার চাপ আছে, জীবন বাস্তবতা আছে, নাকি কিছুটা হলে বিরক্ত বোধ করে তারা? কিছুটা হলেও বিরক্ত বোধ করে, কারণ আমি যখন বলি যে আজকে এইগুলো শিখালো ক্লাসে, তো তখন বলে বাবা এত বড় কিছু তুই শিখে ফেলেছিস, তোর কি বাড়ি পড়াশোনা নেই, সন্ধ্যায় পড়তে বসিস না, এইগুলো নিয়ে কাজ করিস। তারপর তাদেরকে কি উত্তর দেওয়া হয়? না, আমি বলি এই পড়াশোনা তো করি, পাশাপাশি এইগুলো করি, এইগুলো করতে তো আর বেশি সময় লাগে না, আর ভাইয়ারা তো ক্লাসে থেকে সব বুঝিয়ে দিয়ে যায়। বাহ, তো ওরা যে তোমাকে এমন করে বলে, ওদেরকে এমন কি কোনো কিছু তুমি তোমার জায়গা থেকে কি কোনোভাবে মোটিভেট করতে পেরেছো যে হ্যাঁ আমি আসলে এই বিষয়গুলো শিখে দেখো তোমাদের থেকে এই বিষয়গুলো বেশি বেশি জানি? তো কখনো কি এরকম করে ওরা ফিল করেছে যে হ্যাঁ অন্বেষা যেহেতু হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করছে, এটা নিয়ে পড়ছে, জানছে, আমরাও এটা করতে চাই, আমরাও এরকমভাবে জানতে চাই, এরকম? হ্যাঁ, মানে ভাইয়ার একটা প্রোগ্রাম করেছিল যে কন্যা শিশু দিবস, সেটায় আমি কুইজে ফার্স্ট হয়েছিলাম, তো তখন আমাকে পুরস্কার দিছিল। দেওয়ার পরে ওরা আমার পুরস্কার অনেক দেখেছে, তারপর বলেছে এইগুলো দেয় নাকি, তাহলে তো আমাদের অংশগ্রহণ করা উচিত। বাহ, এই যে ছোট ছোট সংযোজন, এই যে ছোট ছোট পরিবর্তনগুলো আনছেন, একটু পার্সেন্টেজটা যদি জিজ্ঞেস করি শাকিরা, যে কি পরিমাণে শিক্ষার্থীদের মধ্যে এই আলোড়নটা পৌঁছানো গেছে, অভিভাবকদের অনুপ্রাণিত করা গেছে কিংবা আগ্রহী করা গেছে? পার্সেন্টেজের ক্ষেত্রে যদি বলি, এটা আসলে রেশিও খুব শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশি হলেও এটা আসলে প্যারেন্টসদের ক্ষেত্রে এখনো অনেকটা কম থেকে গেছে। দেখা গেছে আমরা যখন স্কুলগুলোতে প্রোগ্রাম করছি, প্রচুর স্টুডেন্টস আমাদের মানে সেশনগুলো কন্টিনিউ না করলেও ওরা ইভেন্টগুলোতে আসতে চায়, যে অ্যাটলিস্ট ফিল করে যে আমি কেন এটা করতে পারছি না। ইনফ্যাক্ট ওরা এসে আমাদেরকে বলে যে পরের বার আমাদেরকে নেওয়া যাবে কিনা। সো আমাদের যখন রিপ্রেজেন্টেটিভরা স্কুলে যান, তখন ওদের কাছে মনে হয় যে জাদুর ফেরিওয়ালা কেউ এসছেন, যে হচ্ছে আমাদের কাছে খুব সুন্দর নাম। তো এই জিনিসটা ওরা ফিল করে, আমরা ফিল করি যে স্কুলের একটা বড় অংশ এখনো ফিল করে যে ওদের আসলে এই কাজগুলোর সাথে যুক্ত হওয়াটা জরুরি। কিন্তু প্যারেন্টসদের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা যখন ওদেরকে একটু বিভিন্ন কানেকশনের কাজ করতে চাই, নেটওয়ার্কিং এর কাজ করতে চাই, যেহেতু ওরা প্রোগ্রামিং শিখছে, রোবোটিক্সের কাজগুলো দেখছে, সো ওদেরও প্রয়োজন হয় যে এগুলো আসলে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করে। তো এগুলো যখন বাবা মায়েদের জন্য কি কোনো পরিকল্পনা আছে? বাবা মায়েদের পুনর্বাসনের জন্য এখনো কি কিছু ভাবছেন? কারণ বাবা মায়েদের যদি পুনর্বাসন করা যায়, সন্তানদের হয়তো আর একটা নিরাপদ আগামীর পরিকল্পনা বা প্রত্যাশা আমরা করতে পারি। যেহেতু প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং লম্বা করে উত্তরটা নিতে চাই, তবে তার আগে একটা বিরতিতে যাওয়া আমাদের প্রয়োজন। দর্শক, খুব ছোট্ট করে একটা বিরতি নিব। আমাদের সাথে তিনজন অতিথি আছেন, দেখছেনই, আরো অনেক গল্প, আরো অনেক কিছু জানবার আছে তাদের কাছ থেকে। আমরা যাদের সরল স্বাভাবিক জীবন, তাদের জীবনে হয়তো এর কোনো প্রভাব নেই, কিন্তু একবার চিন্তা করুন তো, জলবায়ু উদ্বাস্তু হয়ে আপনাকে প্রতি মৌসুমে বাড়ি বদল করতে হচ্ছে, আপনার বাবা মার সাজানো গোছানো সংসার চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছে, আপনার সাজানো গোছানো জীবন চোখের পলকে বদলে যাচ্ছে। একটু ভাবুন, ভাবার সময় নিন। বিরতি নিয়ে আসি আমরা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। সকালের বাংলাদেশ দেখছেন, জুলহাস জুবায়ের সাথে আছি মিমি। একটা ছোট্ট প্রশ্ন ছিল আমাদের অতিথিদের কাছে, দুঃখিত মিমি, একটা প্রশ্নে ছিলাম। আমাদের সাথে তিনজন অতিথি আছেন যাদের সাথে কথা বলছি আমরা। আমার কাছে একটা ছোট প্রশ্ন ছিল, বাবা মায়েদের পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা বা কিছু আছে কিনা? পুনর্বাসন করতে গেলে আসলে আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে তাদের চ্যালেঞ্জটা কি। সো আমরা যদি তাদের চ্যালেঞ্জটা দেখতে যাই, আমরা প্রথমে দেখব যে তাদের কাছে ফাইন্যান্সিয়াল বার্ডেন একটা বড় বিষয়। সো এটা আসলে কেউ কাউকে করে দিতে পারবে না, কিন্তু সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা, যে তাদের মেয়েদের পড়াশোনার জন্য যে কস্টিংটা, এটা আসলে আমাদের গভর্নমেন্ট করে গেছেন অলরেডি, প্রাথমিকে একটা বৃত্তি পায় ওরা। ইনফ্যাক্ট এই কাজটা যদি মানে স্টেম এবং আইসিটি স্কিলসের জন্য বিনিয়োগটা যদি বাড়ানো যায়, তাহলে প্যারেন্টসদের ঘাট থেকে অনেকটা বার্ডেন কমে যায়। তো আমার মনে হয় যে এই বিনিয়োগটা বাড়ানো যেতে পারে। আমরা সেটাই রেকমেন্ড করব আসলে, যে বাচ্চাদের আইসিটি স্কিলস করার জন্য স্কুলের যে আলাদা একটা বিনিয়োগ থাকা উচিত, সেটা যেন জোরদার করা যায়।
এবং একটা বিষয় যে প্যারেন্টসদের আসলে আর কোনো চ্যালেঞ্জ নেই, ওদের কাছে সবসময় মনে হয় যে বাচ্চাটাকে বিয়ে দিয়ে দিতে পারলে ওনাদের, তো সেক্ষেত্রে প্যারেন্টসদের পুনর্বাসন করা না গেলেও মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি যে তাদের ভয়েস রেজের একটা বিষয় থাকে যে আমি আসলে চাইল্ড ম্যারেজটা চাই না বা আমি আরও পড়াশোনা করতে চাই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের স্টুডেন্টসদের জন্য এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো রাখতে পারি, যেটা অলরেডি আমরা এই প্রকল্পের মাধ্যমে করেছি। আমাদের প্রকল্পের আওতায় যে বাচ্চাগুলো পড়াশোনা করছিল বা সেশনগুলো নিচ্ছিল তাদেরকে আমরা এই ধরনের অ্যাওয়ারনেসগুলো রেজ করার চেষ্টা করেছি। ওরা এই ধরনের সেশনগুলো করেছে, আমাদের বেশ কিছু রিসোর্স পারসনস গিয়ে তাদের সাথে কথা বলে এসছেন যে আমরা কেন আসলে আইসিটি স্কিলসটা নিব বা আমাদের আসলে মেয়ে হিসেবে আমার অধিকারটা কি। তো ওরা যদি এগুলো নিয়ে কথা বলে আমার মনে হয় যে প্যারেন্টসরা অনেক বেশি কনফিডেন্স থাকবে। এবং এক্ষেত্রে একটা বড় ভূমিকা হচ্ছে আমাদের শিক্ষকদের। সো আমি আপনি যে কথাটা বাচ্চাদেরকে বলবো ওরা যেটা নিতে পারবে না, কিন্তু তার শিক্ষক যখন তাকে একটা কথা বলবেন তারা কিন্তু সেই জিনিসটা ফেলতে পারে না। আসলে এটা প্যারেন্টসদের ক্ষেত্রেও প্রযোজ্য। প্যারেন্টস টিচার মিটিংয়ে কিন্তু কোনো প্যারেন্টস আসে না, এরকম আসলে খুব কম হয় যে তারা আসলে টিচারের কথা শুনতে আসে যে তার মেয়েটা কেমন করছে। তো কারণ তার জীবনে একটা বিশাল বড় স্যাক্রিফাইস হচ্ছে সন্তানকে স্কুলে পাঠানো। শাকিরা, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, দুঃখিত। দর্শক, আমরা চেষ্টা করছিলাম আমাদের শিক্ষকদের, এই শিক্ষার্থীদের শিক্ষকদের যুক্ত করার, যে 6টি স্কুলের কথা বললো সেই স্কুলের শিক্ষকদের, প্রধান শিক্ষকদের যুক্ত করা। আসলে এতটাই রিমোট এরিয়া, এই মুহূর্তে প্রযুক্তির মাধ্যমেও আমরা চাইলেও আমরা চেষ্টা করেছি 2-1 ফোনেও কানেক্ট করার সুযোগ হয়নি আমাদের, কারণ নেটওয়ার্ক সেখানে বিঘ্নিত হচ্ছে। একটু বাস্তব চিত্রটা চিন্তা করুন। একটু অন্বেষার কাছে আবার আসতে চাই। কাকে প্রশ্ন করবো, অন্বেষা নাকি জুই, কাকে করবো? দুজনই এত আত্মবিশ্বাস। হ্যাঁ, প্রশ্ন করেন, যাকে ইচ্ছে করেন। একটু জুইকে জিজ্ঞেস করি, তুমি কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 10 পড়ছো। তোমার এমন কোনো বন্ধু বান্ধবের এমন হয়েছে যে বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা, বা যাদেরকে? আছে, আমাদের ক্লাসে 6-7 জন তো এরকম আছেই। এছাড়াও আরো 2-3 জন আছে যাদের বিয়ের পর থেকে আর তারা স্কুলে আসে না। আর কয়েকজন আছে 4-5 জন যারা বিয়ের পরেও স্কুলে আসে, কিন্তু বাকি কয়েকজনের স্কুলে আসা সম্ভব হয়ে ওঠে না, কারণ বিয়ে দিয়ে দিচ্ছে, তাদের আর পড়াবে না, আর তাদের পড়া ওইখানেই শেষ। সমাজের সুবিধাভোগী জনগোষ্ঠী যারা আছি আমরা, এই দায় আপনার আমার, এই দায় আমাদের, এই দায় রাষ্ট্রযন্ত্রের। বাল্যবিবাহ প্রতিরোধ, নিরোধ কিংবা প্রশমিত করবার ক্ষেত্রে যে উদ্যোগগুলো নিচ্ছেন, জুই আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অন্তত তার ক্লাসের 6 জন শিক্ষার্থী আছে যাদের এমন পরিণতি হয়েছে। একটু ভাবুন, দায়িত্বশীল জায়গা থেকে একটু চিন্তা করুন কতখানি দায়িত্ব আপনারা আসলে পালন করতে পারছেন। এবং যে বৈষম্যের জায়গাটা আমরা বরাবর দেখে আসি, ছেলে এবং মেয়েদের হাতে পুতুল তুলে দেয়া, মেয়েদেরকে বয়সের আগেই বিয়ে দিয়ে পার করে দেয়া, এই ধরনের বিষয়গুলো আসলে আজকের জুই এবং যারাই আছেন এই 6টা স্কুলের শিক্ষার্থী, অন্তত তাদের কথাই যদি বলি, তারা কিন্তু আসলে দেখিয়ে দিয়েছেন যে তারা প্রযুক্তি জ্ঞানে কতটা সমৃদ্ধ হতে পারেন। এবং আপনারাও শুনছিলেন কতটা সুন্দর করে, কতটা চমৎকারভাবে উপস্থাপন করলেন। সে যেটুকু শিখেছে সেটাকেই কত দারুণভাবে আমাদেরকে জানালেন। হ্যাঁ, একটু অন্বেষার কাছে যেতে চাই। অন্বেষা, কি হতে চাই আমি বড় হয়ে? ডাক্তার হতে চাই। বাবা মা সাপোর্ট করেছে যে হ্যাঁ এই ডাক্তার হবে? ডাক্তার কেন হতে চাই? স্বপ্ন ছোটবেলা থেকে। আর আশেপাশের মানুষে, আমাদের গ্রামে অনেক মানুষ আছে যারা অনেক টাকা লাগে বলে চিকিৎসা করতে শহরে আসতে চায় না, অনেকে অসুখে মারা যায়। তো তাদের জন্য আর কি হতে চায়, তাদের জন্য কিছু করতে চাও তুমি, এবং এজন্য মনে তুমি হয়েছে বলছিলে যে তারা টাকার অর্থাভাবে শহরে আসে না। তোমার এর আগে ঢাকা আসা হয়েছে? হ্যাঁ, আসছি। আচ্ছা, এই জীবন আর তুমি বাগেরহাটে যেখানে থাকো, পার্থক্য কোন জায়গায় সবচেয়ে বেশি মনে হয়? পার্থক্য অনেক আছে, কোন জায়গায় সবচেয়ে বেশি মনে হয়? শিক্ষার দিকে বেশি মনে হয়। ঢাকা স্কুলে এসে পড়তে চাও? শহরের মানুষগুলো একটু বেশি জটিল, তাই না? গ্রামের মানুষরা অনেক সরল, আমরা অনেক বৈষয়িক, কারণ অনেক হিসেব নিকেশ করি। তার মানে তুমি ঢাকা এসে পড়তে চাও? জুয়ের ক্ষেত্রেও তাই? সেম। ঢাকা এসে পড়তে চাই, মামাকে রেখে চলে। ও ডাক্তার হবো, বাহ, ঢাকা মেডিকেল কলেজে পড়বো, চমৎকার। দারুণ। এবং প্রযুক্তি জ্ঞানের মধ্যে থেকেও তাদের এই ডাক্তার হবার ইচ্ছা, ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা এই জন্য না, কারণ তারা তাদের গ্রামের মানুষদেরকে ভুগতে দেখেছে অসুস্থতা, এবং তারা দেখেছে অর্থাভাবে তারা শহরে আসতে পারেনি চিকিৎসা করাতে। শাকির, একটু আপনাদের বাড়তি করে ধন্যবাদ জানতে চাই। এই যে দুজন স্বপ্নের কথা বলছে, এই স্বপ্নর সারথি কিছুটা ক্ষেত্রে আপনারা তাদের এই স্বপ্নটুকু দেখাতে যা করণীয় তা করতে পেরেছেন বলে তারা সাহস পেয়েছে এই স্বপ্নটুকু পরিশ্রমটা এখনো করে যাচ্ছে। জুই যেমনটা বলছিল, তার ক্লাসের 6 জন অলরেডি গট ম্যারিড অফ। ওই একটা জায়গায় তারা যে
এটা আসলে কিছু বলবার নেই, একটু আপনার কাছ থেকে তাই জিজ্ঞাসা। আরেকটা জানবার ছিল ভাই, আপনি না জুই বলছিল তার চিত্রটা যদি আমরা আর্থসামাজিক অবস্থার বিচারে একটু চিন্তা করি, আপনারা যে স্কুলগুলো কাজ করছেন কত শতাংশ শিক্ষার্থী এরকম অল্প বয়সেই? এটার এক্সাক্ট ডাটা আমি আপনাদেরকে এখন দিতে পারছি না, কিন্তু মানে আমরা যখন ওখানে কথা বলতে গেছি আমাদের ক্লাসরুমে প্রায় 40-50 জনের মতন প্যারেন্টস ছিলেন। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনারা কি চান, সামনে আপনারা কি করতে চান। সো আমরা মোর দ্যান 45 প্যারেন্টসের কাছে মানে যেটা ফিল পেয়েছি যে তারা আসলে ফার্দার এডুকেশনের ক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টেড নয়। পরবর্তীতে আমরা যখন আবার তাদেরকে নিয়ে সেশন করেছি, এটা আসলে এর মাঝখানের বেশ অনেকটা লম্বা সময় দেখা গেছে যে ওদেরকে নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি। ওরা ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছে, ওরা জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য ঢাকা এসেছিল। অন্বেষা যেমন আমাদের গত বছর ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতেই ঢাকা এসেছিল অ্যাকচুয়ালি। ওই প্রথম ঢাকায় আসা অন্বেষা? জি, অন্বেষা প্রথম ঢাকায় আসা ছিল ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করবার জন্যই, সেটা প্রকল্পের মাধ্যমেই। তো যখন ওরা এই কাজগুলো করছে, এরপরে আমরা যখন প্যারেন্টসদেরকে নিয়ে আবার বসেছিলাম তখন আসলে আমরা মোর দ্যান 80% প্যারেন্টসের কাছে শুনেছি যে তারা মানে চায় এই ধরনের সুযোগ যদি হতে পারে, ওরা যদি ক্যারিয়ার করতে পারে, ওরা যদি বাসার একটা স্ট্রং হ্যান্ড হতে পারে তাহলে কেন নয়। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে এমন কোনো কেসেস কি দেখেছেন যেখানে হয়তো সন্তানটি চাচ্ছে কিন্তু বাবা মা চাচ্ছে না এবং ইউ হ্যাভ টু লেট গো? প্রচুর মানে আমরা একটু বলি, আমাদের একটা প্রোগ্রাম আছে, এই প্রকল্পের আন্ডারে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা ওখানকার বাচ্চাদের কিছু বাচ্চাকে ঢাকায় নিয়ে আসি। ওরা এখানকার বেশ কিছু সফটওয়্যার কোম্পানি ঘুরে দেখেছে, বিজ্ঞান জাদুঘর ঘুরে দেখেছে, ঢাকা ইউনিভার্সিটি ঘুরে দেখেছে। তো এখানে যখন আমরা ওদেরকে নিয়ে আসি, এখানে আমাদের নিয়ে আসার একটা বড় কারণ ছিল যে ওরা অ্যাটলিস্ট দেখুক যে ওরা যেগুলো শিখছে সেগুলো কোথায় অ্যাপ্লাই করা যায়, কি পেতে পারে ওরা জীবনে, কি হতে পারে। তো এখানে যখন আমরা আনতে চাইলাম, প্যারেন্টসদের কনসেন্ট জরুরি, কারণ ওরা মাইনর একদম। তো তখন দেখলাম যে বাচ্চারা এসে আমাদেরকে আলাদা করে বলছে, আপু একটু প্লিজ বাবাকে একটু বুঝাবেন, বাবা তো চাচ্ছে না যে আমরা যাই। তো তখন আসলে দেখা গেছে যে আমরা মানে লাস্ট মোমেন্টে কনভিন্স করতে না পারার কারণে অন্য বাচ্চাটাকে নিয়ে আসতে হয়েছে, যেহেতু আমাদের অন্য একটা বাচ্চাকে সুযোগ দিলে সে হয়তো করতে পারবে। সো তখন দেখা গেছে ওই মোমেন্টটাতে আমরা ওই বাচ্চাটার প্যারেন্টসটাকে কনভিন্স করতে পারি নাই যে আপনি অ্যাটলিস্ট আপনিও আসেন। তো পরবর্তীতে বাচ্চাটা দেখা গেছে যে বিভিন্ন আমরা এই প্রোগ্রামগুলো ওদের কাছে নিয়ে গেছি, যেমন আমরা স্টেম ফেস্ট করি, সেখানে আসলে যে কন্টেস্টগুলো আমাদের ঢাকায় হয়, অনেকে ঢাকায় এসে পার্টিসিপেট করতে পারে না, তখন আমরা এই প্রোগ্রামগুলো ওদের কাছে নিয়ে গেছি। আমরা ওদের স্কুলে গিয়ে বড় করে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করেছি, এবং তখন দেখা গেছে আশেপাশে একটা ফেস্টিভ মোড, যে এখানে আপনার একটা কিছু হচ্ছে আইসিটি নিয়ে, বাচ্চারা জীবন এটা একদমই ব্যতিক্রম। এক্স্যাক্টলি, ওখানে আপনার রোবোটিক্সের কার লাইন ফলোইং কার করছে, ওরা ছোট ছোট সার্কিট নিয়ে কাজ করছে, প্রোগ্রামিং এ স্ক্র্যাচ করছে। সো তখন আসলে আশেপাশের লোকজন জেনে গেছে যে স্কুলটাতে কিছু একটা হচ্ছে। তখন ওই বাচ্চাটাকে আমরা মানে বুঝাতে পেরেছি যে অ্যাটলিস্ট আমরা তোমার কাছে এসেছি। তো এই সুযোগগুলো যদি জাদু বিক্রি করে, এক্স্যাক্টলি। সো ওরাও ফিল করেছে যে ও ঢাকায় যেতে না পারলেও অ্যাটলিস্ট ওর কাছে অপরচুনিটি চলে এসছে। সো একটা সময় হয়তো ও বাবা মাকে কনভিন্স করতে পারবে যদি ও এগুলো কন্টিনিউ করতে থাকে। তো এই ধরনের আমি একজনকে দেখলাম আপনাদের পুরো এই যে উদ্যোগে নিশ্চয়ই আপনার সাথে আরো যারা সহকর্মীরা রয়েছেন সবাই আপনার মতো উদ্যমী। আপনি জানেন না আপনি কি পরিমাণে অনুপ্রেরণা দিয়ে গেলেন আমাদের দুজনকে, এবং কি পরিমাণে বিস্ময় ভাসালেন, এবং আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। এই পুরো কর্মযজ্ঞের সাথে যারা সংশ্লিষ্ট, বিদ্যালয় শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী, বাবা মা, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা সবাই মিলে একটা চমৎকার কাজ করছেন। নিঃসন্দেহে এখানে স্টেম প্রকল্প যে কাজটা করছে প্রশংসার দাবি রাখে, তার বাইরে আপনারা যারা সমর্থন জুগিয়েছেন তারা ছাড়া এটা আসলে অসম্ভব ছিল। দুজনকে বিগ থ্যাংক ইউ, এবং দুজনের অপেক্ষায় থাকলাম কখন এরকম চমৎকার দুজন চিকিৎসক পাচ্ছি আমরা। হ্যাঁ, আপনাদেরকেও অনেক থ্যাংক ইউ। একদমই। অন্বেষা এবং জুই শুধু দুটো নাম হতে পারে আপনাদের কাছে, তবে আজকে থেকে আমার কাছে এক ভিন্ন রকম অনুপ্রেরণা। এই বাস্তবতা দিয়ে তারা গেছে, সেই বাস্তবতা দিয়ে যদি আমি যেতাম, আমি ঠিক এই বর্তমানে এসে দাঁড়াতে পারতাম কিনা, এটা একটা বিশাল বড় প্রশ্ন এই জন্য, কারণ সমাজ বাস্তবতা, অর্থনীতির চাপ, নানানমুখী যে পরিবর্তন, জলবায়ু উদ্বাস্তু হওয়ার যে শঙ্কা, তা হয়তো আমাকে আমি হওয়া থেকে অনেকটা দূরে নিয়ে যেত। ঠিক এভাবে প্রতিদিন প্রতি মুহূর্ত এরকম কত আমিকে আমরা হারাচ্ছি শুধুমাত্র সুযোগের অভাবে। একটু ভাবুন বিষয়টা, দেখবেন সিদ্ধান্ত নিতে সহজ হবে, দেখবেন সিদ্ধান্তের বরাদ্দে আর ৯-৬ হবে না।
আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীর বাংলাদেশ এরকম সম্ভাবনাময় হোক, আগামীর বাংলাদেশ এতটা আত্মবিশ্বাসী হোক, প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। শুভ সকাল। শুভ সকাল।